আজ আমি মুঘল চতুর্থ সম্রাট জাহাঙ্গীরকে নিয়ে কিছু আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র সেলিম নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর উপাধি ধারণপূর্বক দিল্লির সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণের পরই তিনি প্রজাদের মঙ্গলের জন্য কতকগুলো নিয়মকানুন চালু করেন। প্রথমত, যারা তার সিংহাসন প্রাপ্তিতে বাধা দিয়েছিলেন তিনি তাদের ক্ষমা করেন এবং দণ্ডিত প্রজাদের মুক্তি দেন। দ্বিতীয়ত, প্রজারা যাতে স্বয়ং সম্রাটের কাছে তাদের অভিযোগ জানাতে পারে সেজন্য তিনি ব্যবস্থা করেছিলেন। তৃতীয়ত, তিনি সাম্রাজ্যে শান্তি, শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য 12টি আইন প্রণয়ন করেন এবং ওইগুলি লিপিবদ্ধ করবার ব্যবস্থা করেন। এই আইনগুলি সমাজের সর্বত্র যাতে ঠিকভাবে পালন করা হয় সেদিকে নজর দেন। মুঘল সাম্রাজ্যের এই প্রথম আইন লিপিবদ্ধ করার ব্যবস্থা হয়। এছাড়া তিনি কয়েকটি অন্যায় কর তুলে দেন এবং অপরাধীদের অঙ্গচ্ছেদ এবং জোর করে কারোর সম্পত্তি দখলও প্রথা বন্ধ করে দেন। জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র খসরু পাঞ্জাবে এক বিদ্রোহের নেতৃত্ব দেন। শিখদের পঞ্চম গুরু অর্জন তাকে আর্থিক সাহায্য দিয়েছিলেন। এই বিদ্রোহ দমন করে জাহাঙ্গীর গুরু অর্জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এর ফলে মুঘল ও শিখদের মধ্যে শত্রুতার সূত্রপাত হয়েছিল। রাজপুতানা ও দাক্ষিণাত্যে রাজ্য বিস্তারে জাহাঙ্গীর পিতা আকবরের পদাঙ্ক অনুসরণ করেন। এই কারণে প্রথমেই তিনি মেবার জয় করার চেষ্টা করেন। মেবারের রানা অমর সিংহ মুঘল সম্রাটের বশ্যতা স্বীকার করতে বাধ্য হন। সেনাপতি মান সিংহ ও ইসলাম খাঁ যশোহরের অধিপতি প্রতাপাদিত্যকে পরাজিত করে বাংলাদেশে মুঘল আধিপত্য সুপ্রতিষ্ঠিত করেন। আকবর আহমদনগরের কিয়দংশমাত্র জয় করতে পেরেছিলেন। জাহাঙ্গীরের পুত্র খুররম মালিক অম্বরকে পরাজিত করে খাস আহমদনগর ও অন্যান্য কয়েকটি দুর্গ দখল করতে সক্ষম হন। 1623 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের সৈন্যদল কাংড়া অধিকার করে, কিন্তু 1622 খ্রিস্টাব্দে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে কান্দাহার মুঘলদের হস্তচ্যুত হয়। 1627 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের মৃত্যু হয়। জাহাঙ্গীরের রাজত্বকালেই পর্তুগিজ, ডাচ, ইংরেজ প্রভৃতি ইউরোপীয় জাতিগুলি এদেশের ব্যবসা বাণিজ্যের জন্য তৎপর হয়ে উঠেছিল। জাহাঙ্গীর তাদের সঙ্গে মৈত্রী সম্পর্ক বজায় রাখবার নীতি গ্রহণ করেছিলেন, কিন্তু পর্তুগিজরা যখন মুঘল নৌবহর আক্রমণ করতে শুরু করে তখন তিনি পর্তুগিজদের বিরুদ্ধে কেবলমাত্র কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। তিনি ব্রিটিশ ও ডাচ বণিকদের মুঘল সাম্রাজ্যের অভ্যন্তরে বাণিজ্য কুঠি নির্মাণ করতে অনুমতি দেন। জাহাঙ্গীরের শাসনকালে ইংরেজ ও ওলন্দাজরা ভারতে ব্যবসা করবার জন্য উপস্থিত হয়। তারা অবশ্য সমুদ্র উপকূলের অঞ্চলেই তাদের ব্যবসা বাণিজ্য সীমাবদ্ধ রাখেনি, দেশের অভ্যন্তরে প্রবেশ করে বাণিজ্য কুঠি স্থাপন করে। ইংরেজ ব্যবসায়ীদের পক্ষে নানা সুযোগ সুবিধা আদায়ের জন্য ইংল্যান্ডের রাজা প্রথম জেমস মুঘল দরবারে টমাস রো নামে একজন প্রতিনিধিকে পাঠান। টমাস রো জাহাঙ্গীরের দরবারে 3 বৎসর 1615 থেকে 1618 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। তিনি ইংরেজ ব্যবসায়ীদের পক্ষে নানা সুযোগ সুবিধা আদায় করেছিলেন। জাহাঙ্গীরের রাজ্য শাসন তার পত্নী নূরজাহান
বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। ইতিমাদ-উদ-দৌলা বা মির্জা গিয়াস বেগ নামক এক পারসিক বণিকের কন্যা মেহেরুন্নিসার বিবাহ হয়েছিল শের আফগান নামক এক ব্যক্তির সঙ্গে। বাংলাদেশে বর্ধমান জেলায় তিনি ছিলেন জায়গিরদার। বাংলার শাসনকর্তার সঙ্গে তার বিরোধ দেখা দিলে জাহাঙ্গীরের আদেশে শের আফগান নিহত হন। মেহেরুন্নিসা বন্দি অবস্থায় দিল্লিতে 2 বৎসর থাকার পর জাহাঙ্গীরকে বিবাহ করে নূরজাহান নাম গ্রহণ করেন এবং ভারত সাম্রাজ্ঞী রূপে রাজনীতির ক্ষেত্রে প্রভূত আধিপত্য বিস্তার করেন। জাহাঙ্গীরের নামে তিনিই শাসন পরিচালনা করতে থাকেন। তার স্বজনপোষণ, ষড়যন্ত্রপ্রিয়তা, অতিরিক্ত ক্ষমতালিপ্সা, সন্দেহপ্রবণতা প্রভৃতির ফলে দেশে বিশৃঙ্খলা দেখা দেয় এবং যুবরাজ শাহজাহান ও সেনাপতি মহম্মদ খাঁ বিদ্রোহ করতে বাধ্য হন। তবে ব্যক্তিগতভাবে নূরজাহান ছিলেন বহু গুণের অধিকারী। দোষ ও গুণের সমাবেশে জাহাঙ্গীর ছিলেন এক বিচিত্র মানুষ। একদিকে তিনি ছিলেন দয়ালু ও স্নেহপরায়ণ, আবার অন্যদিকে অতি নিষ্ঠুর। রাজ্যশাসন ব্যাপারে তিনি আকবর অনুসৃত নীতি অনুসরণ করেন। ধর্ম সম্বন্ধে পিতার ন্যায় উদার না হলেও তার মধ্যে ধর্মের গোঁড়ামি ছিল না। তার সাহিত্যপ্রীতি ও শিল্পানুরাগ অকৃত্রিম ছিল। ফরাসি, হিন্দি ও তুর্কি ভাষায় তার অসাধারণ পারদর্শিতা ছিল। তুর্কি ভাষায় তার আত্মজীবনী তুজুক-ই-জাহাঙ্গীরি সুলিখিত আত্মজীবনী, ইতিমাদ-উদ-দৌলা ও সেকেন্দ্রার সমাধি ভবন তার শাসনকালের স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের উৎকৃষ্ট নিদর্শন। জাহাঙ্গীরের মৃত্যুর পর 1627 খ্রিস্টাব্দে তার তৃতীয় পুত্র খুররম শাহজাহান নাম নিয়ে দিল্লির সিংহাসনে আরোহণ করেছিলেন। আজ আসি।